সকালে নানরুটি আর ডাল খেয়েছে তাজদার। অন্যদিন সে খায় না, আজ খেয়েছে। ঝাল ঝাল ডাল দিয়ে নানরুটি ভালো লাগছিল। সবাই একটু অবাকই হয়েছে। তিতলি আরও কয়েকটা দিয়েছিল তার প্লেটে। বড় ছিল রুটিগুলো, তাই দুটোর বেশি খাওয়া অসম্ভবই ছিল। তৌসিফ বেশ কৌতূহলী হয়ে দেখছিল তাকে। তাসনুভা আশেপাশেও নেই, সকালে নাস্তা করেনি এখনও। তিতলি ডেকেছিল, সাড়া দেয়নি। রসনারাকেও রান্নাঘর থেকে বের হতে দেখা যায়নি। রায়হান আর তৌসিফ রাতে হাসপাতালে গিয়েছিল শাইনাকে দেখতে। তাসনিমের স্বামীও এসেছিল ওই দিক থেকে। হাসপাতালে অনেক কথা কাটাকাটি লেগে গিয়েছিল। শাইনার ভাইরা কেউ কিছু বলল না, তবে সবার মুখ ভার ছিল। শাইনার দুলা ভাইরা যা বলার বলেছে, এতে রায়হানের মাথা হেট হয়েছে। মেয়েটা অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছিল, কেউ খেয়াল করেনি। বাড়ি ফিরে সে তিতলিকে ইচ্ছে মতো বকেছে। তৌসিফ তাকে সরিয়ে ফেলেছিল ভাগ্যিস। তাজদারের খাওয়া শেষ হতে না হতেই রায়হান এসে খেতে বসল। ঝিমলি এসে তাকে খাবার বেড়ে দিতে লাগলো। কক্সবাজার থেকে আসার পর রায়হানের সাথে তাজদারের মুখোমুখি বসে তেমন কথাবার্তা হয়নি। বাড়িতে যা হচ্ছে মনে হচ্ছে কোনো কুরুক্ষেত্র। দাদিমাও এলেন সেখানে। তার ইশারায় রায়হান নিচ থেকে কথা বলল তাজদারের চলে যাওয়ার সময়, শাইনাকে দেখে আসিস। তাজদার তার দিকে ফিরল। সে জানে কাল রাতে অনেক কিছু হয়েছে দুই বাড়ির মধ্যে। রুম থেকে রায়হানের গলার আওয়াজ শুনতে পেয়েছিল রাতে, কিন্তু কি নিয়ে কথা হচ্ছিল সেটা সে জানে না। তাই কপাল কুঁচকে রায়হানের দিকে চেয়ে রইল। বুঝিনি। রায়হান খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, শাইনাকে বিজিসি ট্রাস্টে এডমিট করা হয়েছে। জ্বর খারাপের দিকে চলে গিয়েছে। পেট ব্যথা ছিল, ডায়রিয়া, বমি একসাথে। আজ ওকে দেখতে ওদিক থেকে বোধহয় মামারা আসবে। আমি বলেছি দুপুরে এদিক থেকে ভাত যাবে সবার জন্য, ওরা যেন আয়োজন না করে। তৌসিফ বাজারে যা, কাঁচা কলা পেলে নিয়ে আসিস। দাদিমা বলল, হ্যাঁ, এখন কাঁচকলার তরকারি খেলে একটু পেট ধরবে। তৌসিফ খেতে খেতে মাথা দোলালো। তাজদার কপাল কুঁচকে সবার কথা শুনল। দাদিমা তাড়া দিয়ে বলল, দাদু ভাই, তুমি গোসল করে নাও, ওকে দেখতে না গেলে কথা রটে যাবে। বউ অসুস্থ, দেখতে তো যেতে হবে। এখন রাগারাগি করার সময় নয়। তোমার আরও সবার আগে যাওয়া উচিত ছিল, আর আফসারকে ওই কথাটা বলা উচিত হয়নি। মেয়ে অসুস্থ, তার ওপর ওই ধরনের কথা নেওয়া একটা বাবার পক্ষে সহজ না। এখন যাও, রেডি হয়ে নাও। তুমি গেলে ওরা খুশি হয়ে যাবে, না গেলে পরিস্থিতি আরও জটিল হবে। তাজদার ঘুরে দাঁড়ালো ঘরে যাওয়ার জন্য। পথিমধ্যে তিতলি তাকে দেখে দাঁড়িয়ে পড়ল। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। আস্তে ধীরে প্রশ্ন করল, ও বাড়ি থেকে চলে যাওয়ার সময় তুমি, নুভা, আম্মু কোথায় ছিলে? সারাক্ষণ ফোন নিয়ে এমন কি করে যে দিন দুনিয়ার হিসেব থাকে না? তিতলির পেট মোচড় দিচ্ছে ভয়ে। ভাইয়ের ধারালো শীতল কণ্ঠে তার ভয় আরও বেশি করে বাড়ছে। সে আমতা আমতা করে বলল, ও তো শুয়েছিল ঘরে। আমিও ওকে বিরক্ত করিনি। যাওয়ার সময় জিজ্ঞেস করেছি কোথায় যাচ্ছ, বলল বাড়িতে। আমি বেশি প্রশ্ন করতে পারিনি, ও চলে গিয়েছিল। আম্মুও বলল ঘুরে আসুক। তাজদার বিরক্তির সাথে ঘরের দিকে রওনা দিল। তিতলি হাফ ছেড়ে বাঁচল। তাজদার ঘরে গিয়ে শাইনার ফোনে কল দিল। রিং পড়ার কিছুক্ষণের মধ্যে রিসিভ হলো। রিসিভ করেছে শাইনার বড় বোন। আসসালামু আলাইকুম। তাজদার গুরুগম্ভীর স্বরে বলল, ওয়ালাইকুম সালাম। শাইনা কোথায়? ঘুমোচ্ছে এখন। শারমিলা নিজ থেকে আর কিছু বলল না। তাজদার বলল, আচ্ছা, ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর শারমিলা শাহিদা বেগমকে বলল, এখনও কথা বলছে কেমন গোয়ারের মতো। শাহিদা চুপ হয়ে আছেন এখন থেকে। মেয়েটা এত অসুস্থ হয়ে গেল, এই বাড়ির কেউ একটু দেখল না? জামাইটাও না? লন্ডনে গেলে তো? আফসার সাহেব বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে এলেন। বললেন, আমি একদম ধুয়ে দিয়েছি রায়হানের মা ভাইকে। বলেছি তার ভাগ্নে আমার সাথে কিভাবে কথা বলেছে।
বলেছি আমার মেয়েকে আমি হাসপাতালে বাড়ি নিয়ে যাব। আমার মেয়ে কি ফেলনা? একটা মেয়ে এতটা অসুস্থ ছিল, কেউ একটু স্যালাইন বানিয়েও খাওয়ালো না। মশকরা পেয়েছে। আমার মেয়েটা আমাকে দেখা মাত্র কেঁদে উঠল। আমার আদরের মেয়ে। আমার মেয়েকে কি খাওয়ানোর অভাবে বিয়ে দিয়েছি আমি। রায়হানের মা কেমনে একটু দেখলো না, আমি মাফ দেব না এজন্য। শাওন বলল, এখানে চিল্লাইও না বাবা, এটা তোমার ঘর নাই, আর ওর সামনে আজে বাজে কথা বলিও না। আফসার সাহেব বললেন, তুই আমাকে শান্ত হতে বলিস না। আমি ওই ছেলের সাথে কোনো কথা বলবো না। তার মামা চাচাদের সাথে বলবো যা বলার। জিজ্ঞেস করব তাদের হাতে মেয়ে তুলে দিয়ে কি ভুল করেছি আমি। আমার মেয়ে কেন এত অযত্নে থাকবে? বাড়ি দূরে হলে কি হতো, কাছে বলে সাহস করে চলে এসেছে মেয়েটা। শাইনার স্যালাইন চলছে একটার পর একটা। পুরো মরার মতো ঘুমিয়ে আছে সে। আনিস আসছিল দেখে শাহিদা বেগম বলল, আনিসটার সামনে আজে বাজে কথা বলিও না। ছেলেটার মাথা গরম, কখন কাকে কি বলে ফেলে। আগে আমার মেয়েটা সুস্থ হোক, তারপর বাকি কথা। আনিস চা সিঙ্গারা সামোসা এনেছে, সাথে আপেল আর মালটা। শারমিলাকে বলল, তোরা এগুলো খেয়ে নে। ও ঘুম থেকে উঠলে এখান থেকে ফল কেটে দিস। আর দুপুরে মনে হয় ওই বাড়ি থেকে সবার জন্য ভাত আসবে। আমাকে তৌসিফ মানা করেছে ভাত না কিনতে। আফসার সাহেব বলে উঠল, আমার মেয়েকে না দেখে এখন ভাত পাঠা। শারমিলা থামিয়ে দিল, আব্বা কি শুরু করলে? আনিস শারমিলাকে বলল, তাসকি ফোন টোন করেছে নাকি এখানে? শারমিলা বলল, হ্যাঁ, শুধু শাইনা কেমন আছে জিজ্ঞেস করেছে, আর কিছু বলেনি। আনিস চুপ করে রইল, কিছু বলল না। শারমিলা ভয় পাচ্ছে, কে জানে মুখোমুখি হলে কি ঝামেলা লেগে যায়। তাজদার যখন এলো তখন সবাই কেবিনের ভেতর বসে ভাত খাচ্ছিল। শাইনার মুখেও ভাত তুলে দিয়েছে শাহিদা বেগম। তাজদার হুট করে ভেতরে ঢুকে আসা মাত্রই সবাই অপ্রস্তুত হয়ে পড়ল। কেউ বসা থেকে উঠে পড়ল, কেউ মাথায় কাপড় টানল। শাইনার গায়ে ওড়না ছিল না। শারমিলা তার মাথায় ওড়না দিয়ে দিল বা হাতে। তাজদার বেরিয়ে যাচ্ছিল। শারমিলা বলল, ভাইয়া বসেন, সমস্যা নেই। তাজদার ফলমূলের ব্যাগটা একপাশে যত্ন করে রেখে বলল, ভাত তো এখন আজানের আগে এসেছে, এখন কেন খাচ্ছে? 2:30 বাজে এখন। শারমিলা হাত ধুয়ে টুল টেনে তাকে বসতে দিতে দিতে বলল, ও ঘুমিয়েছিল, সবাই একসাথে খাবো ভাবছিলাম। তাজদার এক পলক শাইনের দিকে তাকালো। গায়ে সাদা রঙের একটা ঢিলে ঢালা কুর্তা, না আশ্রানো চুলে বেনিটা অবিন্যস্ত, চোখের নিচে একগাদা কালি। শাহিদা বেগম বাসন নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে গিয়েছেন। ওখানে খাওয়ার ভালো ব্যবস্থা আছে যদিও। শাইনার লোকমাটা ধীরে ধীরে চিবচ্ছে। এক রাতের মধ্যেই মনে হচ্ছে সে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। শারমিলাও বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, এসেছে নাকি? শারমিলা বলল, হ্যাঁ, তুমি এখন যেও না, ওরা কথা বলুক, আমি দুটো কথা বলবো। শাহিদা বেগম বললেন, আহা, এখন না, বাড়াবাড়ি করো না তো। শাইনা পিঠের নিচে বালিশ রেখে বসেছে। আরও আরামদায়ক করার জন্য শাহিদা বেগম ওড়নাটাকে পুটলি বেঁধে পিঠের পেছনে রেখেছে। তাজদার গলা ঝেড়ে কথা শুরু করলো, এখন কেমন লাগছে? শাইনার ডান হাতের ভেতর পুঁটি মাছ ভাজা। সে একটা একটা কামড় দিয়ে খাচ্ছিল ওটা। তাজদার চলে আসায় ওটা হাতের মুঠোয় থেকে গেছে। ওটা কসলাতে কসলাতে মৃদু স্বরে বলল, ভালো। আর কোনো কথা নেই। শাইনা নিজের মতো বসে আছে। শুয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু পাশে আমার রোবটের মতো কেউ বসে থাকলে সেটা প্রায় অসম্ভব। অস্বস্তি সামলে সে এবার তাজদারের দিকে তাকালো। গায়ে মেরুন রঙের শার্ট, কবজিতে ঘড়ি, টিপটপ গোছগাছ সব দিক থেকে। তাজদার তাকে তাকাতে দেখে বলল, তোমার ফোনটা কোথায়? শাইনা নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আছে। ওখানে আমার নাম্বার নেই? আছে। তাহলে তোমার শরীর খারাপ লাগছে, সেটা আগে কাকে বলবে? যাকে বললে সিরিয়াসলি নেবে। তাজদার তার দিকে চেয়ে রইল। চোখ মুখ শক্ত হতে যেও হলো না। শাইনা একটু পর তার দিকে তাকালো, জানতে চাইল, আপনি এখানে কতক্ষণ থাকবেন? তাজদার একটা আপেল বের করলো, সেটা ধুয়ে নিয়ে চাকু দিয়ে কাটতে কাটতে বলল, তুমি কতক্ষণ চাও? শাইনা তার আপেল কাটার দিকে চেয়ে বলল,
আপনি আপেল কার জন্য কাটছেন? আমার জন্য। আমি ভাত খাইনি, সোজা চলে এসেছি এদিকে। শাইনা লজ্জিত হলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, কোনো দরকার ছিল না না খেয়ে এখানে আসার। তাজদার আপেলটা কাটা বন্ধ করে বলল, সরি, আমি নিজেকে খুব ভালোবাসি। তুমি কি বলো সেটা দেখার জন্য মিথ্যে বললাম? আমি খেয়ে দিয়ে এসেছি, রিল্যাক্স। সেনা চুপ করে বসে রইল। কালকের সব কথা মনে পড়ল, কিভাবে যে সে হেঁটে গিয়েছিল তাদের বাড়িতে, সে নিজেও জানে না। তাজদার আপেলটা কাটলো, শাইনা কয়েক টুকরো খেলো, তাজদার নিজেও খেলো। হালকা টুকটাক কথাবার্তা বলে বেরিয়ে গেল। তার মামারা এসেছে। শাইনা মাথায় ভালো করে ঘোমটা টেনে বসেছে। সবাই আসার পথে ফলমূল নিয়ে এসেছে। শাইনার সাথে দেখা করতে এলো সবাই। তাজদারকে বলল, এক রাতের মধ্যেই শুকিয়ে গেছে। কাল হয়েছিলটা কি? বাড়িতে কি কেউ ছিল না? আফসার সাহেব সাহস পেয়ে গেলেন, বললেন, সেসব কথা বাদ দেন ভাই সাহেব। আপনার ভাগ্নে আমাকে ফোন দিয়ে কি বলেছে সেটা একবার জিজ্ঞেস করুন সবার সামনে। আমি তো আমার মেয়ার দেব না। শাইনার বড় মামা আফসার সাহেবকে সান্ত্বনা দিতে দিতে বলল, আশরাফের বাপ, শান্ত হও, এত মেজাজ দেখাতে নেই। সব জায়গায় ওনারা কি বলে দেখো। তাজদারের বড় মামা বলল, আমার কথা হচ্ছে মেয়েটার শরীর খারাপ লাগছে, এটা বাড়ির কেউ জানলো না? এটা তো অবিশ্বাস্য। তৌসিফ বলল, সবাই জানতো ওর জ্বর হয়েছে হালকা, মেজো ভাইয়ের গায়েও জ্বর এসেছিল। তাজদারের বড় মামা বলল, ওর যখন জ্বর বেড়ে গেল তখন তো তাজদারকে ফোন করা উচিত ছিল, তাই নয় কি? তাজ, তোমার বউ তোমাকে ফোন দিয়েছে? তাজদার শাইনের দিকে তাকালো, কিছু বলল না, দুজনেই চুপ। আফসার সাহেব বললেন, ওর শরীর খারাপ লাগছিল, অত কিছু করার মতো অবস্থায় ছিল নাকি? ও সাহস করে আমাদের কাছে চলে এসেছিল, ওটাই তো বেশি। আপনার কালকে ওর অবস্থা দেখলে বুঝতে পারতেন। ওর মায়ের কাছ থেকে জিজ্ঞেস করুন। শাহিদা বেগম বোরকার ওড়না মুখে টেনে কেঁদে উঠে বলল, আমি তো ভাবছিলাম বড় অঘটন ঘটে যাবে, এত অযত্ন কেউ করে? পেছন থেকে এক একজন সান্ত্বনা দিতে লাগলো। আশরাফের মা, কান্নাকাটি করলে কিছু হবে না, কথা বলতে দাও, এগুলো সমাধান হয়ে যাওয়া ভালো, বেশি ঘাটলে সমস্যা আরও বাড়ে। বড়রা সবাই অনেক কথাবার্তা বলল। শাইনা আর তাজদার চুপ করে শুনল। তাজদার সিদ্দিকী ধৈর্য সহকারে এত কথা শুনেছে দেখেই তৃপ্তি লাগছিল আফসার সাহেবের। তাজদারের বড় মামা ছোট মামা তাকে ডেকে নিয়ে গেল একপাশে, বলল, তোমার মা আমাকে সবটা বলার পর আমি ছুটতে ছুটতে চলে এসেছি। দেখো মামা, রাগ দেখাতে পারবে বউর ওপর, তার পরিবার ওপর নয়। তার বাবাকে কি বলেছে সেটা ধরে বসে আছে ওরা। তোমাদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে, তাই তোমার বউ তোমাকে ফোন দেয়নি। বিয়ের শুরুতে কিসের এত ঝামেলা? পছন্দ করে বিয়ে যখন করেছ তখন শ্বশুরবাড়ির গলাবাজি শুনতে হবে, আর বউটাকে তোমাকেই একটু দেখে শুনে রাখতে হবে। তোমার মা বলল তুমি ওর সাথে নাকি চেঁচামেচি করো। তুমি লন্ডনে নিয়ে যেতে চাইলে তোমাকে তো আগে ওর ভরসার স্থল হতে হবে। সংসার জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে ফারাক আছে মামা। তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, আমি ম্যানেজ করে নিচ্ছি আজকের মতো। তাজদার উচ্চস্বরে বলল, ওরা বললেই হলো নাকি? কথায় কথায় মেয়ে দেবে না ভয় দেখায় কেন? না দিয়ে দেখাক, বিয়ে দিয়ে দিয়েছে, এখন আবার এত দেমাক কিসের? তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, সেটা আমি জেনে কথা শুনিয়েছি। সবাই তাকে দেখছে দূর থেকে। শাহিদা বেগম ফিসফিস করে বললেন, বেটা তো দেখছি মামুর উপর রাগ ঝাড়ছে, কত বড় গলা! এই আশরাফের বাপ, তুমি ওদিকে যেও না। বড় মামা শান্তভাবে বললেন, তুমি আবার রেগে যাচ্ছ তাজ, বারবার করে বলেছি রাখবে না। তোমার বউ একটা বাচ্চা মেয়ে, ওকে যে যেরকম বোঝাবে সে সেটাই বুঝবে, তুমি যা বোঝাবে সে সেটাই বুঝবে। ওর সংসার ধর্ম বুঝতেও আরও সময় লাগবে। তুমিও যদি অবুঝের মতো আচরণ করো তাহলে তো কিছু করার নেই আমাদের। তাজদার সাফ সাফ জানিয়ে দিল, আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। স্যালাইন শেষ হয়েছে, বাকি চিকিৎসা ওখানে হবে। ওদের মাথায় খারাপ হবেই, কারণ এই হাসপাতালের খরচ অনেক বেশি। ওদের বলে দাও খরচটা আমি দেব, আর যেন প্যান প্যান না করে। আনিস মানা করেছে আমাকে, তুমি যেন একটা টাকাও না দাও। তাজদার রাগে কাঁপছে ভেতরে ভেতরে। আফসার সাহেব তার সিদ্ধান্তে অনড়।
তিনি রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কথা না বলে মেয়ে এত সহজে ছাড়বে না। সন্ধ্যায় শাইনাকে নামিয়ে দেওয়া হলো। বাড়ি ফিরে শাইনা উঠোনে তাজদারকে দেখল তৌসিফের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এই বাড়িতে অনেক মেহমান এসেছে। শাইনা তাজদারের দিকে এক পলক তাকিয়ে বাপ ভাইদের সাথে বাড়ি চলে গেল। রাতে সবাই ছোটোখাটো পারিবারিক বৈঠক বসালো। তাজদার তখন একটা কাজে বেরিয়েছিল। কারণ কি হয়েছে কি হয়নি, বৈঠকে সব উঠেছে একের পর এক। শাইনার এসব তামাশা ভালো লাগছে না, সে রুমে শুয়ে আছে। শাহিদা বেগম এসে বলল, ওরা বলছে তুই নাকি কারোর সাথেই ভালো করে কথাবার্তা বলিস না, এক ঘরে হয়ে থাকিস, তোর অসুখ লাগছে এটাও নাকি জানাসনি। তোর চাচি শাশুড়ি বলছে তুই নাকি মুখ ফুলিয়ে রাখিস, কারোর সাথে মিশিস না, জামাইয়ের সামনে ঝগড়া করিস সারাক্ষণ, এসব সত্যি? শাইনা চুপ করে শুয়ে থাকলো। শাহিদা বেগম বলল, বিয়ের মাত্র কটা দিন গিয়েছে, তার মধ্যে এইসব? মানুষ কি বলবে? আগে তো তুই এমন ছিলি না, বিয়ের আগে এরকম ছিলি, এখন অন্য একরকম হয়ে গেছিস, সবে ওটা বলবে না? আফসার সাহেব এসে বলল, ওকে কিছু বলবে না, ও এখানেই থাকবে, বিয়ের 1 মাসও ভালো করে যায়নি, তার মধ্যে বিচার সভা কুড়াচ্ছে আমার মেয়ের নামে। আমার মেয়ে ভালো না খারাপ সেটা আমি জানি না, দেব না আমি মেয়ে। ওই ছেলে কথা শুনিয়েছে, এখন আবার ওরা সবাই মিলে শোনাচ্ছে। সবাই পেয়েছেটা কি? আমাকে এত কথা শুনিয়েছে, আমার মেয়েকেও কতগুলো কথা শুনিয়েছে। শাইনার শোয়া থেকে উঠে বসলো। আফসার সাহেবকে বলল, তোমাদের কে বলেছে এসব বৈঠক করার জন্য? আমি তোমাদের কিছু বলেছি? তোমরা বৈঠক কুড়িয়েছো তাই ওরা দোষ বোঝাচ্ছে। আমি ওই বাড়িতেও যাব না, এখানেও থাকতে চাই না, আমাকে কোথাও রেখে আসো, এইসব জঞ্জাল আমার ভালো লাগছে না। আফসার সাহেব বলল, ওই ছেলে বলল তুই যেন ওই বাড়ির চৌকাঠে পাওনা মারাস। কত বড় কথা! এখন আর কিছু না পেয়ে দোষ খুঁজছে। তুই একদম ওই বাড়িতে যাবি না, থাক এখানে, আশরাফের মা ওকে বিরক্ত করবা না। শাইনা ভাত খাওয়ার পর ওষুধ খেলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লো দাদিমার পাশে। দাদিমা তাকে জড়িয়ে ধরতে শাইনা হঠাৎ চমকে উঠল। দাদিমা হেসে উঠলেন, হাত শক্ত নয় বলে চমকালি নাকি? বেটা এমন তেমন করে জড়াইয়া ধরত। শাইনা বলল, তুমি সবসময় রসিকতা করবা না, আমার মন মেজাজ ভালো নেই। বুঝি, মাথা বোঝো, আমার শরীর খারাপ, ঘুমাতে দাও। ওই বাড়িতে মনে হচ্ছে তুফান চলতেছে। শাইনা প্রশ্ন করলো, কেন? ওমা, বউ নাই তাই? শাইনা প্রশ্ন করলো, তোমার কি ওই লোকটাকে বউ পাগল মনে হয়? মনে হয়। ওই বাড়িতে সবাই গিয়েছে কি কারণে? কে বলেছে বৈঠক করতে? আমাদের সো কল্ড বৈঠকের মিটিং কি আমি জানি না? পাড়ার মাসি পিসিদের মতো ওই খোঁচাখুচি আর এরোর দোষ খুঁজে বের করা। বাড়ির মধ্যে নিজেদের ছেলের দোষ ধরছো ভালো কথা, আবার ওই বাড়িতে গিয়েছো ওদের মেয়ের দোষ ধরতে। আমি তোমাদের বলেছি যেতে, কে বলেছে তোমাদের সবাইকে ওখানে গিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে আসতে? তাজউদ্দিন সিদ্দিকী শান্তভাবে বললেন, ঝামেলা তুমি বাঁধিয়েছ, তুমি বলেছো ওই বাড়ির মেয়ে যেন এই বাড়ির চৌকাঠ না মারায়। আমাদের মুখ কোথায় থাকলো আর? তাই আমাদের যা বলার প্রয়োজন ছিল তাইতেই বলেছি, দোষ তো তোমার। তাজদার রাগে কথা বলতে পারছে না, সে বাবার দিকে তাকে বলল, দোষ আমার, আমি ম্যানেজ করে নিতাম। তোমাদের কে বলেছে ওখানে গিয়ে কথা শুনিয়ে আসার? সমস্যাটা কি তোমাদের? আর এরা এইসব করেছে, তুই আমাকে জানালি না কেন? শেষের কথাটা তৌসিফের দিকে তাকিয়ে বলল তাজদার। তৌসিফ বলল, আমি তো কথা কাটাকাটি তীব্র হওয়ার পর গিয়েছি, কিছু জানতাম না। তাজদার কর্কশরে বলল, এবার সবাই যেভাবে পারো সেভাবে ওকে নিয়ে এসো, আমি আর একটা কথা বলবো না এখানে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, না এলে আমাদের কি? না আসুক, এত তেল দিতে পারবো না। ঘাড় মোটা করে দিয়েছ ওদের মেয়েকে বিয়ে করে, নইলে ওরা কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পেরেছে? ওদের মেয়ে এখানে না এলে আমাদের কিছু যায় আসবে না, এইসব নিয়ে আমি মাথা ঘামাবো না। এই খেতে দাও তো, এইসব আর ভালো লাগছে না। তাজদার চলে যাচ্ছিল, কথাটা শুনে থেমে গেল। রাগে সে কি বলবে বুঝে উঠতে পারছে না। রওশনারার দিকে তাকালো। রওশনারা চুপ থেকে চলে যেতে লাগলেন। তাজদার ওনাকে থামিয়ে বলল, আমি ওকে আনতে যাব না, তোমরা সব রাস্তা বন্ধ করে দিয়েছ, তাই তোমরা আনতে যাবে? কালকের মধ্যে এইসব সমাধান না করলে আমি এই বাড়িকে লাথি মেরে চলে যাব। আমার কথাই শেষ। কেউ পাত্তা দিল না তার কথাটাকে।
তাজদার ঘরে গিয়ে ব্লেজারটা ছুঁড়ে বিছানায় বসে দুহাত দিয়ে মুখ মুছল। শাহিনের ফোনে কল দিল, রিসিভ হয়ে গেল সাথে সাথেই। তাজদার নিচ থেকে ফোনটা কেটে দিল। সাথে সাথে রিসিভ হওয়ার ব্যাপারটা অতি আশ্চর্যের।